সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো বাড়িতেই যান না কেন, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত হলে তো কথাই নেই। যদি কোনো বয়স্ক মানুষকে জিজ্ঞেস করেন ছেলে মেয়ে কী করছে, কেউ বলবে ব্যাঙ্গালোর, কেউ বলবে হায়দ্রাবাদ, কেউ বলবে ইউএসএ, কেউ বলবে জার্মানি, এই সমস্ত। কিন্তু কতজনকে বলতে শুনবেন যে কলকাতায় কাজ করে। তো এই যে ব্যাপারটা, এটা তো বোঝাই যাচ্ছে যে এটার অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে পশ্চিমবঙ্গে সেই অর্থে কোনো চাকরি নেই, সরকারি চাকরি কিছু আছে, এর বাইরে আর অন্য কোনো চাকরি টাকরি কিছু নেই। অর্থাৎ কিনা শিল্প নেই, বাণিজ্য নেই, সটুসে। হ্যাঁ, কিছু অনুন্নত রাজ্যের তুলনায় অতি অবশ্যই এখানে বেশি আছে, কিন্তু যদি অগ্রবর্তী যে সমস্ত স্টেট, যেমন দাক্ষিণাত্যের যে সমস্ত রাজ্য বা গুজরাট, মহারাষ্ট্র, এগুলোর কথা চিন্তা করলে পশ্চিমবঙ্গ তো সত্যি একদম পিছিয়ে পড়া। কিন্তু পশ্চিমবঙ্গের এই অবস্থা তো ছিল না। এই অবস্থাটা কেন হলো? আজকে কিছু হলেই দেখবেন যে আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলবেন বামফ্রন্টের 34 বছরের শাসনকালের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। যারাই কথা বলছেন তারা নিজেরা কিন্তু ক্ষমতায় প্রায় 14 বছর রয়েছেন, কিন্তু তারা বামফ্রন্টের 34 বছর দেখাচ্ছেন। এবং যারা ক্ষমতা থেকে আজ থেকে প্রায় 3 দশকের ওপর, 4 দশকের ওপর যারা ক্ষমতার বাইরে, তারাও বলছেন যে বামফ্রন্টের এই 34 বছর। অর্থাৎ কি না, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত সব শুদ্ধ যদি 78 বছর বা 77 বছর ধরা হয়, তা আমাদের 34 বছর তো বামফ্রন্ট রাজত্ব করেছে, এটা যেমন সত্যি কথা, কিন্তু 43 বছর তো অন্য পার্টিরাও তো রাজত্ব করেছে। এই 43 বছরের মধ্যে 14 বছর যদি তৃণমূল সরকারকে ধরা হয়, তাহলে 30 বছর তো কংগ্রেসও ছিল। তা পশ্চিমবঙ্গের শিল্পের যে অবনমন, সেটা কি 1977 সাল থেকে 2011 সালের মধ্যে থেকেছে? না, 1947 সাল থেকে পতনটা শুরু। আর 2011 সালের পর থেকে যেটা চলছে সেটা তো আর শিল্পায়ন নয়, শিল্পায়নের স্মৃতিচারণ। যাই হোক, তো এই ব্যাপারটাকে যদি একটু অর্থবোধকভাবে আলোচনা করতে হয়, তাহলে কিছু স্ট্যাটিস্টিক্সেরও প্রয়োজন আছে। কারণ তা না হলে আসল তথ্যানুসন্ধান কিন্তু সম্ভব বলে মনে হয় না। কিন্তু এই স্ট্যাটিস্টিক্স দেবার আগে কতগুলো জিনিস কিন্তু ঠিক করে নেওয়া দরকার, যে কিসের বেসিসে আলোচনা হতে পারে। 1 নম্বর হচ্ছে যে রাজনৈতিক পরিকল্পনা বা সদিচ্ছা। 2 হচ্ছে প্রশাসনিক সাপোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। 3 নম্বর হচ্ছে ওয়ার্ক কালচার, যেটা অনেক কিছুর সমষ্টি। 4 নম্বর হচ্ছে মার্কেট। 5 নম্বর হচ্ছে কাঁচামালের অ্যাভেলেবিলিটি। 6 নম্বর হচ্ছে যে শ্রমিক, অর্থাৎ কিনা যারা কাজটা করবেন তারা কোথায় কতটা কিভাবে অ্যাভেলেবেল। এবং সবশেষে হচ্ছে যে পণ্য উৎপাদন হলো বা কাঁচামাল আসছে, এটার জন্য যে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ কিনা পরিবহন থেকে শুরু করে যে আরও অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল যে সমস্ত সাপোর্টের ব্যাপার আছে, বিদ্যুৎ, রাস্তাঘাট, এমনকি জল পরিবহন, স্থল পরিবহন বা রেল পরিবহন, এ সমস্ত ব্যাপার নিয়েই তো শিল্পায়ন। কাজে কোনো একটা পার্টিকুলার একটা ইস্যুর ওপর দাঁড়িয়ে কিন্তু শিল্পায়ন হয় না। শিল্পায়ন হতে গেলে একটা অলরাউন্ড প্ল্যানিং দরকার। তো যাই হোক, স্বাধীনতার আজকে 78 বছরে পশ্চিমবঙ্গের যে অবস্থানটা দেখতে পাচ্ছি, কিন্তু একদম স্বাধীনতার সময়ে বা তারপরে যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হলো, তখন অবস্থাটা কেমন ছিল? 1949 সালের কথাই যদি আমি ধরি, 1949 সালে পর কিন্তু
পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো, অর্থাৎ 1951 সাল থেকেই আপনার চালু হয়। এবং এই সময়তে দেখা যাবে যে কেন্দ্রে কংগ্রেস ছিল এবং রাজ্যেও কংগ্রেস ছিল। এমন অবস্থা চলেছে 1949 থেকে 77 সাল পর্যন্ত। 30 বছর কংগ্রেস রাজ্যে ও কেন্দ্রে একটানা। এর মধ্যেখানে যদিও দুটো টার্ম 6 মাস বা 9 মাসের মতো দুটো টার্ম 67 এবং 69-এ একটা অন্য ধরনের সরকার গঠিত হয়েছিল, কিন্তু তারাও কেন্দ্রে পেয়েছিল কিন্তু কংগ্রেস সরকারকে। 77 সাল থেকে 2011 সাল পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার আর কেন্দ্রে প্রায় 21 বছর টানা কংগ্রেস, তারপরে বিজেপি সরকার ছিল এবং লাস্টে ছিল আবার কংগ্রেস। তবে এই পর্যায়ের কংগ্রেস, অর্থাৎ কিনা 2004 সাল থেকে যে কংগ্রেস, সেটা একটু মিত্রর মনোভাবাপন্ন। অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাবে যে কংগ্রেসের কোনো রকম নেতা ছিল না। বিধানচন্দ্র রায় কিছুটা চেষ্টা করেছে, এটা যেমন সত্যি কথা, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের কোনো নেতা দিল্লিতে ছিল না যিনি দিল্লি থেকে কোনো কিছু নিয়ে আসতে পারেন। আর বামফ্রন্টের আমলে তো কেন্দ্র এবং রাজ্যের যে সম্পর্ক সেটা তো সবারই জানা, কত তিক্ত, কত হোস্টাইল একটা রিলেশন। আর 2011 সালে পরবর্তী যে টিএমসি সরকার এবং তার বন্ধু বিজেপি সরকার আছে, তারা শিল্প স্থাপনের জন্য কি চেষ্টা করছে বা না করছে সেটা আপাতত এই প্রতিবেদনের অঙ্গ নয়, তার জন্য আরেকটা প্রতিবেদন করতে হবে। এই যে কেন্দ্র এবং রাজ্যের সরকারের যে একটা সম্পর্ক, এই সম্পর্কের উপর দাঁড়িয়েই কিন্তু শিল্পায়নের যে উন্নতি সেটা কিন্তু নির্ভর করে। এটা মনে রাখা দরকার যে আমরা যখন শিল্পায়ন নিয়ে আলোচনা করি তখন কিন্তু একাধিক্রমের যাদের যাদের কথা মনে আসে তাদের কথা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ। এই 4টে স্টেট মিলিয়েই কিন্তু মোটামুটিভাবে 85% ব্যবসা বাণিজ্য উৎপাদন স্বাধীনতার অব্যবহিত পর থেকে প্রায় তার 10 বছর পর্যন্ত এই অবস্থায় চালু ছিল। তার পরবর্তীকালে অন্যান্য স্টেটেও এই শিল্পায়ন চালু হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে গুজরাট, এই স্টেটটা কিন্তু আগে মহারাষ্ট্রের অন্তর্গত ছিল। 1 মে 1960 সাল থেকে মহারাষ্ট্র এবং গুজরাট আলাদা হয়ে যায়। সবথেকে মজার ব্যাপার কি, যে গুজরাট এবং মহারাষ্ট্রের যে মিলিত যে পরিসংখ্যান সেটা পশ্চিমবঙ্গের থেকে সামান্য কিছুটা উপরে হলেও এটা প্রমাণ করা যায় যে পশ্চিমবঙ্গ এখনকার নিরিখে কিন্তু 1 নম্বর স্টেট ছিল। একটা ব্যাপার বলি, যে ব্রিটিশরা যখন এখানে শিল্প স্থাপন করত তখন তারা দেখত যে বিদেশ থেকে কাঁচামাল বা যে উৎপাদিত পণ্য সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে কি করে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া যায়, ব্রিটেন থেকে ভারত এবং ভারত থেকে বিভিন্ন এক্সপোর্ট কান্ট্রিতে। এবং তার ফলে যে 3টে বন্দর শহর কলকাতা, চেন্নাই এবং বম্বে, এই 3টে শহর বা তার যে পারিপার্শ্বিক অঞ্চল এবং উত্তরপ্রদেশ, এইখান থেকেই কিন্তু 85% বাণিজ্য নিয়ন্ত্রিত হতো। 85%। 1951 সালের হিসাব হল পণ্য উৎপাদন ও পরিবহনে 73% ছিল কলকাতা, বম্বে এবং চেন্নাই। মহারাষ্ট্রে ছিল 33%,
পশ্চিমবঙ্গে 27% এবং মাদ্রাজে 12% এবং উত্তরপ্রদেশে ছিল 10%। এটা ছিল স্বাধীনতার অব্যবহিত পরেকার অবস্থা। এই যে পণ্য, এই পণ্যের কিন্তু দুটো শ্রেণীবিভাগ করা যায়। একটা হচ্ছে অর্গানাইজড সেক্টর আর একটা হচ্ছে আনঅর্গানাইজড সেক্টর। এই যে পরিসংখ্যানগুলো দিচ্ছি বেসিক্যালি কিন্তু এটা হচ্ছে অর্গানাইজড সেক্টর। প্রথম কথা হচ্ছে যে তখনকার দিনে যা নিয়ম ছিল, ব্রিটিশ আমলও তাই, এখনও তাই, যদি 10 জন কর্মী কাজ করেন এবং সেই ইউনিটে বিদ্যুতের ব্যবহার থাকে, তাহলে তাকে ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজে নাম নথিভুক্ত করতে হবে এবং এরাই হচ্ছে রেজিস্টার্ড ইউনিট এবং অপর অর্থে এরা হচ্ছে অর্গানাইজ সেক্টরের এক একটা ইউনিট। আরেকটা ব্যাপার হচ্ছে 10-এর বদলে 20 জন যদি শ্রমিক থাকে অথচ বিদ্যুৎ ব্যবহার না করা হয়, তাহলেও তাদেরকে কিন্তু অর্গানাইজ সেক্টরের ইউনিট হিসেবে ট্রিট করা হবে। এই হিসাবের ওপর দাঁড়িয়ে অর্গানাইজড এবং আনঅর্গানাইজড এই ব্যাপারটা নির্ধারিত হয়। আনঅর্গানাইজডের যে ব্যাপারগুলো সেগুলো ধরুন, গুমটি থেকে শুরু করে ছোট ছোট এমন এমন অনেক কলকারখানা আছে যারা হয়তো 2-5 জনে মিলে সেটা চালান এবং তারা কিন্তু তাদের পণ্য কিন্তু সোজাসুজি মার্কেটে আসে না, তাদের পণ্য আসে বড় বড় ফ্যাক্টরিতে, যাদেরকে ঘিরে এই ছোট ছোট কারখানার উদ্ভব। এদেরকে বলা আনঅর্গানাইজ সেক্টর, কারণ এদের জন্য না আছে কোনো নীতি, না আছে কোনো শ্রমনীতি, না আছে কোনো সরকারি নীতি। এরা গড়ে উঠছে শুধুমাত্র বড় কারখানাকে ঘিরে। এই আনঅর্গানাইজড সেক্টরের কিন্তু কোনো হিসাব এখনই দেওয়া যাচ্ছে না। এবারে একটা টেবিল নিচে দিচ্ছি, দেখুন যে কিভাবে পশ্চিমবঙ্গের অবস্থান নিচের দিকে নামছে। মহারাষ্ট্র বা গুজরাটের অবস্থান হয় একই আছে অথবা উন্নততর হয়েছে। 2007-8 সালে, আগে বলেছিলেন যে 50-51 সালে অবস্থা ছিল কলকাতা বা পশ্চিমবঙ্গ ছিল 27%, বম্বে বা মহারাষ্ট্র ছিল 33%, চেন্নাই ছিল 12% আর উত্তরপ্রদেশ 10%। সেটাই 2007-8 গিয়ে পৌঁছল পশ্চিমবঙ্গ 27 থেকে 3.9%। এটা হচ্ছে উৎপাদনের নিরিখে, এবং সমস্ত যে কর্মসংস্থান তার হিসাবে 4.90। পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে রয়েছে হরিয়ানা, প্রোডাকশনে 4.50, এমপ্লয়মেন্টে 4.90। অন্ধ্রতে আরও এগিয়ে 6.60 প্রোডাকশন, 6.90 এমপ্লয়মেন্ট। ইউপি 7.0 প্রোডাকশন, এমপ্লয়মেন্ট 7.20। তামিলনাড়ু, শুরুতে তামিলনাড়ু পশ্চিমবঙ্গের থেকে কতটা পিছিয়ে ছিল, এখন দেখুন তামিলনাড়ু 9.60 এমপ্লয়মেন্ট প্রোডাকশন এবং এমপ্লয়মেন্টের 10 এমপ্লয়মেন্ট হচ্ছে 14.80%। 14। গুজরাট প্রোডাকশনে 16.1%, এমপ্লয়মেন্টের 10%, অর্থাৎ এখানে হাই টেকনোলজি বা লেস লেবার ইন্টেন্সিভ। মহারাষ্ট্র তাই 18.70% হচ্ছে প্রোডাকশন অ্যান্ড 13% হচ্ছে এমপ্লয়মেন্ট। অর্থাৎ কিনা মহারাষ্ট্রে বা গুজরাটে তখন টেকনোলজির ব্যাপারটা অনেক বেশি ছিল। পশ্চিমবঙ্গের এরকম অবস্থা হলো কেন?
এত পিছিয়ে গেল কেন? এখানে দুটো মতামত আছে, রাজনৈতিক যে ব্যাখ্যা তো আছে। বামপন্থীরা বলছেন যে কেন্দ্রীয় সরকারের নিরবিচ্ছিন্ন যে পশ্চিমবঙ্গের প্রতি যে অবহেলা বা অবিচার, কি কংগ্রেস ক্ষমতায় থাক কি বামফ্রন্ট ক্ষমতায় থাক, এই অবিচার কিন্তু পশ্চিমবঙ্গ পেয়ে এসেছে গান্ধীর কাছ থেকে। অতএব আজকে এই হাল। আর বাম বিরোধীরা কি বলছেন? বাম বিরোধীরা বলছেন যে এই জঙ্গি যে ট্রেড ইউনিয়ন আন্দোলন হয়েছে তার ফলে শিল্পপতিরা এখানে আসতে ভয় খান। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে কথাটা, দুটো যুক্তি, কোনো যুক্তি 100% কারেক্ট নয়, কিন্তু কোন যুক্তিতে কতটা জোর সেটা কিন্তু আমরা এই পরবর্তী আলোচনার মধ্যে দেখব। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের একটা কথা আগে বলেছি, এখনো বলছি, যে 77 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো রকম কংগ্রেসের কোনো নেতা ছিলেন না যিনি দিল্লি থেকে কোনো কিছু পশ্চিমবঙ্গে নিয়ে আসতে পারতেন। প্রণব মুখার্জি পারেননি, গনি খান কিছুটা চেষ্টা করেছিলেন, দুই একটা ট্রেন বানানো বা দুই একটা রেলের এটা সেটা করা ছাড়া তিনিও সাকসেসফুল হননি। ওইদিকে বাকি অন্যান্য রাজ্যে, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ থেকে ভারত শাসক সমস্ত লিডাররা আসেন, তারা তাদের রাজ্যে সমস্ত কিছু যেটা যার যেটুকু সম্ভব হয়েছে নিয়ে গেছেন। পশ্চিমবঙ্গের জন্য নেওয়ার কিছু ছিল না। আর পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আসার পর থেকে তো ইন্দিরা গান্ধী তো এর আগে বহুবার রাজ্য সরকারকে ফেলে দিয়েছেন, কিন্তু যখন দেখলেন যে এখানে ফেলা সম্ভব না, তখন তাকে যাতে এনে শিল্পপতিরা না আসেন সে ব্যাপারটাও দেখেছেন। কিন্তু তার মানে কি এই যে ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত বিরোধ ছাড়া আর অন্য কোনো ফ্যাক্টর ছিল না? অতি অবশ্যই ছিল। সেটা হচ্ছে যে এই শ্রমিক আন্দোলনকে ঠিকমতোভাবে পরিচালিত করা বা নিয়ন্ত্রণ করা এবং মালিক পক্ষের যে অন্যায় কাজগুলোর বিরোধিতা করে শ্রমিকদের যে একটা কনফিডেন্স আর্ন করা, এটার কোনো চেষ্টাই কিন্তু কংগ্রেস আমলে হয়নি। অর্থাৎ কিনা বামফ্রন্টের বা বামপন্থী যে শ্রমিক যে আন্দোলন, সেটা তো কংগ্রেস আমলে ঘটেছিল। নিজেদের আমলে তো জঙ্গি ব্যাপারটা তো ঘটেনি। স্ট্যাটিস্টিক্স তো সে কথা বলছে না। সেই আলোচনাতে যাওয়ার আগে এই কংগ্রেস আমলেই দেখুন যে কীভাবে ডিক্রিজ হচ্ছে। 1955 সাল থেকে 1955 থেকে 56 এই পিরিয়ডে ম্যাড্রাস তাদের প্রোডাকশন হলো 8%, এমপ্লয়মেন্ট 9%, ইউপি প্রোডাকশন 10%, এমপ্লয়মেন্ট 10%, পশ্চিমবঙ্গ 24% ছিল আর এমপ্লয়মেন্টে 27%, বম্বে 31%। কিন্তু এক দশক পরে 1966-67 সালে পশ্চিমবঙ্গ কিন্তু সেই 24-27 থেকে নেমে 20-তে চলে এলো। এই এই যে 27 থেকে 20-তে নেমে আসা, এটা তো কংগ্রেস আমলে হয়েছিল। এটা তো 66-67 হিসাব। এই ব্যাখ্যা কিন্তু কংগ্রেসদের কাছে পাওয়া যায় না। এখন সময় পেরিয়ে গেছে, তারা 34 বছর দেখাচ্ছে। 34 বছরের একটা অন্য ট্র্যাজেডি আছে, যেটা আমি একটু পরে আবার আলোচনাতে আসব। এখন ব্যাপারটা হচ্ছে 1965 সালে আমরা সবাই জানি ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারের কোষাগারের উপর বিশাল চাপ পড়ে। এই চাপ পড়ার ফলে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত রেলওয়ের উন্নয়ন প্রকল্প,
সেগুলোর ওপরে কিন্তু কোপ নেমে আসে। পশ্চিমবঙ্গে দুটো ইন্ডাস্ট্রি তখনকার দিনে চালু ছিল, একটা হচ্ছে জুট বা পাট, আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। দেশ বিভাগের পরে পাট শিল্পের ওপরে একটা বিশাল আঘাত নেমে আসে। কি করে? পাট যেখানে উৎপন্ন হতো সেটা হচ্ছে পূর্বতন ইস্ট পাকিস্তান বা অধুনা বাংলাদেশ, আর কারখানাগুলো ছিল পশ্চিমবঙ্গে। অর্থাৎ কিনা কাঁচামাল এক জায়গাতে এক দেশে পড়েছে, ফ্যাক্টরিগুলো অন্য দেশে। অটোমেটিক্যালি যে পাট শিল্প, তার উপরে তার একটা আঘাত পড়ল। আর দ্বিতীয় হচ্ছে এই রেল। এই রেলকে ঘিরে অ্যান্ড্রু ইউল, ব্রেথওয়েট, জেসআপ, বার্ন স্ট্যান্ডার্ড, এই সমস্ত যে বিশাল বড় বড় ফ্যাক্টরিগুলো ছিল, সেই ফ্যাক্টরিগুলো রক্তাল্পতায় ভুগতে শুরু করলো। অর্থাৎ কিনা পাটও গেল, রেলও গেল, ইঞ্জিনিয়ারিং গেল, জুট গেল। উদাহরণ দিচ্ছি, 1964-65 সালে রেলের যে ডেভেলপমেন্ট প্ল্যান আউটলে ছিল 2753 মিলিয়ন টাকা রুপিস, অর্থাৎ কিনা 2753 কোটি টাকা, সরি 275 কোটি টাকা। 1966-67 সালে সেটা চলে এলো 160 কোটি টাকা, এবং 68-69 সালে সেটা নেমে এলো 942 মিলিয়ন টাকা, 94 কোটি টাকা নেমে এলো। এবং এই যে কাটছাট, এই কাটছাটের বেশিরভাগটা কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তাই ওই যে উদাহরণ হিসেবে যে চারটে বৃহৎ শিল্পের কথা বললাম, ব্রেথওয়েট, অ্যান্ড্রু ইউল, জেসআপ, বার্ন স্ট্যান্ডার্ড, এই সমস্ত জায়গাতে তো জঙ্গি আন্দোলনের জন্য তো ফ্যাক্টরিগুলো তো বন্ধ হয়নি। তারপরে কি হলো যে এই মিড 60s দুবার কিন্তু অনাবৃষ্টির কারণে পশ্চিমবঙ্গে খাদ্য সংকট তৈরি হলো। ইন দি মেইন টাইম কংগ্রেসিদের 20 বছরের বেশি ক্ষমতায় থাকা হয়ে গেছে, এবং এক একজন কংগ্রেস নেতা তাদের জীবন এবং অন্যান্য যে ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে, এবং এই যে পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ কিন্তু শ্রমিক আন্দোলনের মধ্যেও পড়েছে। ফলে একটা রাজনৈতিক অস্থিরতার যে সৃষ্টি হয়, একদিকে ইন্ডাস্ট্রি যাচ্ছে, আরেকদিকে খাদ্য সংকট। ফলে 1967 এবং 69 দুটো নন কংগ্রেস গভর্নমেন্ট কিন্তু তৈরি হয়, এবং ইন্দিরা গান্ধীর বদান্যতায় সেই যে নন কংগ্রেস গভর্নমেন্ট, সেটা কিন্তু সামান্য কাল পরেই ভেঙে দেওয়া হয়। তারপরে আবার কংগ্রেস অনেক লম্বা সময় ধরে 1977 সাল পর্যন্ত ক্ষমতায় আসে। এই সময়তে ক্ষমতায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায়। সিদ্ধার্থ শঙ্কর রায় খোলাখুলিভাবে মালিকদের পক্ষ নিয়ে শ্রমিক বিরোধী যে ব্যাপারগুলো চালিয়েছিলেন, গুলি, পুলিশি অত্যাচার, তাহলে উত্তরোত্তর সমস্যাটা বাড়তে থাকলো। তাহলে যে জঙ্গি যে শ্রমিক আন্দোলন হয়েছিল, সেটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের প্রশাসনিক ব্যর্থতা না শ্রমিকদের দোষ? যদি সমস্ত কিছু যদি শ্রমিকদের দোষ থাকে, তাহলে চিফ মিনিস্টার কি করতে?
কেন্দ্রীয় সরকারই বা কী করতে।